মুখে ভারত বিদ্বেষী জ্বালামুখী ভাষণ, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া, ইস্টার্ন কমান্ড দখল করে নেবার হুমকি তো ছিলই। এছাড়া ভারতের থেকে শত্রু দেশ পাকিস্তানকেই বেশি আপন করে নেওয়া, ভারতকে এড়িয়ে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তোলা, এসব চলছেই। কিন্তু প্রয়োজনের দরকারে সেই সুরসুর করে ভারতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ সম্প্রতি সেই ভারত থেকেই 50,000 টন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত বলি, সামনেই ঈদ, আর তার আগে দেশে কোনোভাবে খাদ্য সংকট তৈরি হোক চাইছেন না ইউনূস প্রশাসন। আর তার ফলে সংকটে পড়লে যে কাজটা বাংলাদেশ করে থাকে, সেই চিরচারিত কাজটাই করেছে, ভারতের দ্বারস্থ হয়েছে। আগেই অবশ্য আরও দুবার ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করেছিল বাংলাদেশ। মঙ্গলবার 7 জানুয়ারি সচিবালয়ের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়। জানা গিয়েছে, দেশের জরুরি প্রয়োজনে এবং জনস্বার্থে 2024-25 অর্থবর্ষের জন্য বিদেশ থেকে 6 লাখ টন চাল আমদানির নীতিগত প্রস্তাব গৃহীত হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই প্রস্তাব অনুযায়ী 50,000 টন নন বাসমতি চাল ভারত থেকে কেনার ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়। মাত্র 6টি সংস্থায় দরপত্রের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, যার মধ্যে কম দরপত্র দাখিল করার কাজটা পায় ভারতের সংস্থা বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। জানা গিয়েছে, প্রতি টন প্রায় 459 আমেরিকান ডলার হিসেবে 50,000 টন চাল আমদানিতে ব্যয় হবে $2,29,42,000। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় 275,30,40,000 টাকা, যার ফলে প্রতি কেজি চালের দাম পড়বে 55 টাকার একটু বেশি। প্রতিবারই যে কাজটা বাংলাদেশ করে থাকে, অর্থাৎ ভারতের থেকে সাহায্য চাওয়া, এবারও ঠিক সেই কাজটাই করলো বাংলাদেশ। সেটা হচ্ছে সামনে যাতে ঈদে কোনো রকমভাবে চালের ঘাটতি না পড়ে, সেই কারণে বাংলাদেশের কাছ থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কি বলছেন ঢাকার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শুনবো। একটা স্পেসিফিক আইটেম বিষয়ে আমাদের যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো চালটা আসছে ইম্পোর্ট আর ডোমেস্টিক করে অনেকগুলো হারভেস্টের এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেকশন হচ্ছে, ওখানে আসতে আসতে সব। এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই, বাট সাপ্লাই চেনের বিষয়টা, যে সেই কোথা থেকে আসবে নওগাঁ, ধরেন নাটো, ওখানে চালের হিসেবে নাটো আস্তে আস্তে রেডি হচ্ছে, প্লাস ওখানে বহু মিডিং নেই খারাপ। তো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো প্রয়োজন চালের দাম না, এটা আমার মেজর কনসার্ন। যেমন চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট, আবার আজকে কিন্তু আমরা নন বাসমতি সেদ্ধ চালের ইম্পোর্ট করি বলেছি, এবং এই আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে, তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, তখন আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করি, রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেল ও খেজুর, সোনা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হচ্ছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে চিন্তা করি। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো করেছি, ওগুলো ইনশোর করা হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে বা ওদের এটা করতে হবে, বিশেষ করে যারা রিটেল হোলসেলার। আর আমার মেইন প্রিন্সিপালটা হলো আপনার যে চাষি বা যেই বা ইম্পোর্ট যে কস্টটা হয় আর ভোক্তার যে কস্ট, সেটা যেন মার্জিনটা বড় না হয়, সেটা সবচেয়ে বড়। এখন ধরেন আপনার বাঁধাকপি 19 টাকা দিয়ে খান, কৃষকরা আবার বলছে যে আমরা এত কম কেন, পেঁয়াজ 40 টাকা দিয়ে দিচ্ছে, তাই না? আমরা চেষ্টা করছি, লোকজন একটু বুঝতে হবে 200 টাকার পেঁয়াজ 40 টাকা নেমে আসছে, এখন মহানন্দে। আরেকটা যদি 1 টাকা বেড়ে যায়, তখন আমরা চাচ্ছি যে কোনো রকমভাবে যে এই পিক্স অ্যান্ড ট্রাফস হয়, যেটা আমাদের দেশে একটু বেশি হয়, বেড়ে যায় আবার নেমে যায়। পৃথিবীর একটা উন্নত দেশে কিন্তু প্রাইসগুলো মোটামুটি কিন্তু একটু ইসে থাকে। পেঁয়াজের ডিউটি বন্ধ করা হয়েছিল, মানে এটা কি আবার আরোপ করা হতে পারে? এখন যেহেতু আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব, রোজার কোনো সংকট হবে কি স্যার? না।
এইগুলি করলেই বরং সংগত হবে। আমি পলিসিকে যদি এখন চেঞ্জ করি এগুলি ধরেন ঝামেলা। অর্থাৎ ওরা মেসেজ দেওয়া হয়েছে রোজার সময় আমরা রোজার শেষ হওয়ার পর্যন্ত আমরা কোনো কিছু ওগুলো চেঞ্জ করবো না, কিছু এসেন্সিয়াল ভ্যাট সম্বন্ধে আপনারা অনেক কথা আয়করটা আমরা ওটা রেশনালাইজ করবো। আয়করটা আমার ইস্যু হলো যারা আমরা সাধারণত বলি এবিলিটি লোকে, যার সামর্থ্য থাকে আর সেই নির্দিষ্ট সবাই কর দিতে হয়। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে সেটা যেন না করা হয়। অর্থাৎ আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাড়াতে, করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয় কিন্তু কোষাগারে দেয় না। ইনকাম ট্যাক্সও দেওয়ার কথা যেটা দেয় না, আর যারা খুব সৎ তারা আবার দিচ্ছে, ওই জিনিসটা আমরা শিখি। স্যার ইনফরমাল ইকোনমিতে করটা, ইনফরমাল ইকোনমিতে আমাদের এখন লিড দিচ্ছে, সেখানে করটা আমাদের খুবই কম। কোনটা? মানে বাজারের সাথে দেখা যাচ্ছে যে 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে, কিন্তু তার কাছে আমরা পৌঁছতে পারছি না। সেটা যেটা বলছেন এটা নেটটা ব্যাপার। আমি বলেছি যে বহু ব্যবসায়ী আছে তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই, সেটাকে যেমনি পারি আমি এনবিআর কে বলেছি তোমরা একটা কুইক একটা সার্ভে করে দেখো। এটা এটা গ্রামে না, থানা হেডকোয়ার্টার মুদি দোকান দেখেন না, ভালো বহু টাকা আয় করে যে কোনো সরকারি কর্মচারী বা ব্যবসায়ীর চেয়ে, তারা কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না, পড়লেও তাদেরকে সে কি বলবো অন্যভাবে তারা ম্যানেজ করে, সেটা আমরা চেষ্টা করি। না এটা তো আমি বললাম যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলা এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, একটা ধরে বললো এখন দেন তো 1,000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকায় এসে তার 30,000 টাকা দিতে হচ্ছে। ওইগুলোকে আমরা চেষ্টা করি, কিছুটা করা যাচ্ছে। আবার এখানে আমি বলছি সবার সহযোগিতা যারা ডিফিকাল্ট, কারণ আপনি কনটেক্সটটা কি, যারা তারা আবার দেশের লোক, তারা ইন্টারিম গভর্নমেন্টের লোকরা সমান, ওরা এবং বিলং করে ডিফারেন্ট ক্যাটাগরি। কিছু বড় ব্যবসায়ী গ্রেফতার হয়েছে আর কি, তাদের ক্ষেত্রে না বড় যারা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে তাদের ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করি, শুধু পার্সোনাল অ্যাকাউন্ট আছে এটা। আর বাকি যে অন্য ব্যবসাগুলো বিকল্প যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কনভারসেশনে বসছে, আমিও কিছুদিন পরে তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা। কারণ ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, অন্য তো আমরা উৎপাদন বন্ধ করবো না, আমদানিও বন্ধ করবো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।